নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা নতুন রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বা প্রাচীন অনেক গ্রন্থে কাকের অনেক অলৌকিক ক্ষমতার কথা বলা হয়েছে। কাককে সেখানে অশুভের বার্তাবাহী বলা হয়েছে। একটা জিনিস খেয়াল করলে দেখবে, কাক সবসময় কাকা স্বরে কিন্তু ডাকে না, অনেক রকম স্বরে ডাকে। কাকের এই এক একটা ডাক এক এক রকম ইঙ্গিত বহন করে থাকে। কখনো সেটা পারিবারিক অশান্তি, দুর্যোগ, ধননাশ, এমনকি অকাল মৃত্যুরও ইঙ্গিত বহন করে। যারা কাকচরিত্রের বিদ্যায় সিদ্ধহস্ত তারাই একমাত্র বোঝেন এর মানে, করতে পারেন নির্ভুল ভবিষ্যৎবাণী। এমনই একটা ঘটনা থাকছে আজ তোমাদের জন্য, শেয়ার করেছে দীপঙ্কর। অসংখ্য ধন্যবাদ ভাইকে ঘটনাটি শেয়ার করার জন্য। তবে বন্ধুরা, ঘটনায় যাওয়ার আগে তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার এমন নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা জানার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, আমি দীপঙ্কর কৃপাখালী থেকে বলছি। আজ তোমাকে আমার দাদুর বলা আরো একটা আশ্চর্যকর ঘটনা বলবো। ঘটনাটা ঘটেছিল দাদুর ছোটবেলায়, দাদুরই এক বন্ধুর সঙ্গে। তবে দাদু তার কি নাম বলেছিল সেটা ঠিক মনে করতে পারছি না, বিপিন বা নিতিন কিছু একটা হবে। যাই হোক, ঘটনাটা বলছি শোনো। দাদুর 14 কি 15 বছর মতো বয়স তখন। ওনার সেই বন্ধুটিরও তাই। সবাই মিলে ওনারা একই সঙ্গে খেলাধুলো করত, একই সঙ্গে পুকুরে স্নান করতে যেত, একই সঙ্গে পড়তে যেত। মোটের ওপর গলায় গলায় বন্ধু যাকে বলে। কিন্তু এরই মধ্যে একদিন দাদুকে ওনার সেই বন্ধুটি বলে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, জানিস তো। মা বলেছে আমাকে বাইরে বেরোতে না, আর তোদের এখানেও আসতে মানা করেছে, জানিস। দাদু আর অন্যান্য ছেলেরা যারা ওখানে ছিল তারা তখন বলে, কেন রে, কি হয়েছে? ও তখন ঘটনাটা বলে, ওর মা সেদিন দুপুরে উঠোন ঝাড় দিচ্ছিল। তখন রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল। তিনি ওর মাকে ডেকে কিছু কথা বলেন, কি করছেন মা, উঠোন ঝাড় দিচ্ছেন? আমি এদিক থেকেই যাচ্ছিলাম, যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, মনে হলো আপনাকে জানানো প্রয়োজন। তা ওই কাকের ডাক শুনতে পাচ্ছেন? কেমন স্বরে ডাকছে? ওর মা বললেন, হ্যাঁ, কদিন ধরেই দেখছি কাকগুলো বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর অদ্ভুত স্বরে ডাকছে। ভদ্রলোকটি বলেন, আসলে ওর একটা ইঙ্গিত দিচ্ছে, যেটা মোটেই ভালো নয়। বাড়িতে অকাল মৃত্যুর লক্ষণ। এই শুনে ভদ্রমহিলা তো খুব ভয় পেয়ে যান। বলেন, কি বলছেন আপনি? কার কি হবে? উনি তখন ওখানে বসেই গণনা করেন। তারপর যা জানান তার রীতিমতো দুশ্চিন্তার। বিপদটা আর কারণ নয়, ওনার ছেলেরই, মানে দাদু সেই বন্ধুর। বলেন, আগামী 1 মাসের মধ্যে আপনার ছেলে সাপের কামড়ে মৃত্যু হবে। পরিষ্কার এই কথাটা জানিয়ে দিলেন উনি। সেই শুনে ওর মায়ের তো চোখে জল চলে আসে তখন। বলেন, এইসব আপনি কি বলছেন? কি করে আপনি এতটা নিশ্চিত? হ্যাঁ, উনি তখন বলেন, কাক চরিত্র বলে একটা প্রাচীন শাস্ত্র আছে, জানেন তো। যারা এটা জানেন তারা নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পারেন। এর আগেও আমি যাদের যা বলেছি কোনোটাই মিথ্যে হয়নি, তাই আপনাকেও সাবধান করতে বলছি। মাসখানেক ছেলেকে একটু সাবধানে রাখবেন। এই বলে উনি চলে গেলেন। কিন্তু এই শোনার পর ওনার তো আর কোনো কাজেই মন বসছিল না। ছেলে বাড়িতে ফিরলে ওকেও সাবধান করেন
ঝোপে ঝাড়ে জঙ্গলে যেতে নিষেধ করেন। আবার ওর বাবা বাড়িতে ফিরলে তাকেও কথাটা জানান উনি। তবে অবশ্য এইসব কথায় আমল দিতে উনি নারাজ। বলেন, আরে ছাড়ো তো, তুমি তাকে চেনো না আমি তাকে চিনি যে তার কথা আমাদের বিশ্বাস করতে হবে? পাগল ছাগল সুযোগ সন্ধানী মানুষের তার অভাব নেই। ভর দুপুরবেলা এরা বেরোয়, যখন বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, তখন বাড়ির মহিলাদের এইভাবে মাথা খায়। মুরগি বানিয়ে কিছু আমদানি করার ধান্দা। যদি উপায় জিজ্ঞেস করতে, দেখতে বলতো তাবিজ নিতে হবে, রত্ন ধারণ করতে হবে, আরও কত কি। এসব বলে সব হাতিয়ে নিয়ে যেত। সব জানা আছে আমার। তবে সন্তান বলে কথা, ওর মায়ের তো কিছুতেই মন মানছে না। বলেন, তাই যদি হয় তাতেই তো মঙ্গল, কিন্তু তবু আমাদের এইভাবে বসে থাকা উচিত না গো। ছেলে বলে কথা। তুমি একটা কাজ করো না, তুমি বরং একবার ছেলেকে নিয়ে কোথাও একটু দেখিয়েই আনো, দেখো না তারা কি বলে। তারপর ছুটির দিন দেখে ছেলেকে নিয়ে বাবা গেলেন একজনের কাছে। তাকে গিয়ে জানালেন সমস্ত ব্যাপারটা। সেই জ্যোতিষীও তখন গণনা করে দেখলেন। তারপর বললেন, যিনি আপনাদের এসব কথা বলে গিয়েছেন তিনি একেবারে মিথ্যে কথা বলেননি। আপনার ছেলের প্রাণনাশের একটা সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আমার গণনা যে কথা বলছে তাতে সাপের কামড়ে নয়, বরং গাছ থেকে বা উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবার ওর বাবার মনেও একটু ভয় ধরে গেল। কিভাবে মারা যাবে সেটা বড় কথা নয়, মৃত্যুর যে একটা সম্ভাবনা আছে এটা তো সত্যি। না হলে সবাই একই কথা বলবে কেন? তো যাই হোক, এরপর একটা মাদুলি নিয়ে উনি বাড়িতে ফেরেন। ওর মা সেটা ছেলেকে পড়াতে পড়াতে বলেন, দেখলে তো, দেখো, ভাগ্যিস তোমাকে জোর করে পাঠিয়েছিলাম, না হলে তো চুপচাপ ঘরেই বসে থাকতে। তা কি বললেন উনি? এতে বিপদ কেটে যাবে তো? ওনার স্বামী তখন ওনাকে বলেন, উনিও কোনো আশা দিতে পারলেন না, বললেন যে পড়িয়ে দেখুন। এই শোনার পর সংশয়টা মনের মধ্যে রয়েই গেল। যদি এতে কাজ না হয়, যদি সত্যি সত্যি কোনো বিপদ হয় এরপরও। আর এদিকে দিনের পর দিন কাকের উপদ্রব বেড়েই চলেছে। কর্কশ থেকে আরো কর্কশ হচ্ছে ওদের ডাক। তখন ওনারা ঠিক করেন আরো একজনের কাছে নিয়ে যাবেন ছেলেকে। যত দূরই হোক বা যত টাকা পয়সায় লাগুক, খরচ করতে রাজি ওনারা। দরকার পড়লে গায়ের গয়না থেকে শুরু করে জমি বাড়ি পর্যন্ত বন্ধক রাখবেন। সেই মতো ওনারা খোঁজ লাগিয়ে কলকাতার একজন নামকরা জ্যোতিষীর কাছেও ছেলেকে নিয়ে যান। তিনিও ওই একই কথা বললেন, মৃত্যু প্রায় নিশ্চিত। কিন্তু তিনি আবার অন্য কথা শোনালেন। বললেন যে সাপের কামড়েও নয়, গাছ থেকে পড়েও নয়, বরং জলে ডুবে মৃত্যু হতে পারে। এরপর তিনিও কিছু শিকড় বাকড় ধারণ করতে বলেন। কিন্তু যতজনের কাছে যান এক একজন এক এক রকম কথা বলে বলে ওনাদের মাথা ঘেটে ঘ করে দিচ্ছেন। কাজের কাজ তো কিছু হচ্ছে না, উল্টে টেনশন বাড়ছে। এমন করতে করতে অগত্যা একটা সময় ওনাদেরও বিরক্তি ধরে যায়। যা কপালে আছে তাই না হয় হবে, চেষ্টার তোর কোনো ত্রুটি রাখেননি ওনারা। কিন্তু এত কিছুর পরেও ছেলেকে সাবধানে সাবধানে রাখতেন ওনারা। ঝোপে ঝাড়ে ওকে যেতে দিতেন না, পুকুরে স্নান করতে দিতেন না, গাছ গাছড়ায় চড়তে দিতেন না। বেশিরভাগ সময় বাড়ির মধ্যে আটকে রাখতেন। কিন্তু মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করা ছেলে, সবসময় কি আর চার দেয়ালের মধ্যে ভালো লাগে ওর? তাই লুকিয়ে চুটিয়ে ঠিক ও বেরিয়ে যেত খেলতে। কখনো ওর বাবা ওকে ধরে আনতো, কখনো ওর মা ওকে টেনে আনতো। এমন করতে করতে মাসখানেক পরে একদিন দুপুরবেলার ঘটনা এটা। ওর বাবা গিয়েছেন কাজে, আর ওর মা তখন রান্না বান্না সংসারের কাজ নিয়ে ব্যস্ত। সেই সুযোগে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যায়। দাদু আর দাদুর অন্যান্য বন্ধুরা তখন স্নান করতে যাচ্ছিল। ও এসে বলে,
কোথায় যাচ্ছিস রে তোরা? স্নান করতে যাচ্ছিস? চল, আমিও যাব। কতদিন পুকুরে সাঁতার কাটি না, চল। দাদুরা তখন ওকে মানা করে, বলে, না না, তোর যেতে হবে না। তোর মা না তোকে বারণ করেছে জলে নামতে না? তারপর যদি কিছু হয়? ও বলে, ধুর, কিচ্ছু হবে না, আমি যে এসেছি মা জানেই না। চল চল, তাড়াতাড়ি চল। বলে ওনারা সবাই গেলেন পুকুরে স্নান করতে। স্নান করতে গিয়ে ছেলেটা একটা জিনিস লক্ষ্য করে। পুকুর পাড়ের একটা গাছে একটা পাখির বাসা, কিচিরমিচির করছে পাখিগুলো। ও তখন বলে, ওই দেখ, গাছের ডালে একটা পাখির বাসা, মনে হচ্ছে পাখিদের ডিম দিয়েছে, জানিস, বাচ্চা বেরিয়েছে। দাঁড়া, উঠে দেখি। দাদু আর অন্যান্য ছেলেরা তখন ওকে বাধা দেয়, বলে, আরে না না, উঠিস না, পড়ে যাবি কিন্তু ও কারোর কোনো কথা শুনল না। বেঁচে হনহনিয়ে উঠে গেল গাছে। তারপরেই ঘটল একটা ঘটনা। আসলে তখন একটা সাপ উঠেছিল ওই পাখির বাচ্চাগুলো খেতে, সেই জন্যই বাচ্চাগুলো ওরকম চেঁচাচ্ছিল। সেই মুহূর্তে ও উঠেছে, কিন্তু লতা পাতা ডালপালার জন্য ও আর সেটা লক্ষ্য করেনি। এরপর যেই ও হাত বাড়িয়েছে, অমনি সেই সাপটা ছোবল দেয় ওর হাতে। সঙ্গে সঙ্গে ও চিৎকার করে ব্যালেন্স হারিয়ে তখন নিচে পড়ে যায়। নিচে ছিল পুকুর। পুকুরের জলে পড়ে ও ছটফট করতে থাকে। যত ছটফট করছে, বিষ তত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে ওর শরীরে। না পারছে বেচারা সাঁতার কাটতে, না পারছে ওপরে উঠে আসতে। অসহ্য জ্বালা পোড়া নিয়ে খাবি খাচ্ছে জলের মধ্যে, তলিয়ে যাচ্ছে জলের নিচে। তখন আর যারা যারা ওখানে ছিল, তাদের মধ্যে কেউ দৌড়াল ওর বাড়ি খবর দিতে, আর কেউ কেউ নামলো জলে। কিন্তু ওকে ডাঙায় তোলার আগেই মুখ থেকে ওর গ্যাজানি বেরিয়ে গিয়েছে, শরীর ছেড়ে দিয়েছে ওর। তারপর যতক্ষণে ওকে ডাঙায় তোলা হলো আর বাড়ির লোকেরা ছুটে এলো, ততক্ষণে সব শেষ, মারা গিয়েছে ছেলেটা। এই ঘটনা নিয়ে তারপর পাড়ায় পাড়ায় মানুষের মুখে মুখে আলোচনা শুরু হয়ে গেল। তিনজন যে 3 রকম ভবিষ্যৎবাণী করেছিল, 3টেই সত্যি হলো। সাপেরও কামড় খেলো, গাছ থেকেও পড়লো, জলেও ডুবলো। কাউকে মিথ্যে বলার কোনো জায়গাই নেই। আর এদিকে সেই কাকগুলো কর্কশরে ডাকতে ডাকতে তারাও চুপ হয়ে গেল। কাকের ওই বেসুরো ডাক সত্যি যে এক এক সময় এক এক রকম ইঙ্গিত বহন করে, লোকে সেটা স্বীকার করল। কাক চরিত্র মিথ্যে নয়। সাধারণ মানুষ সে ভাষা হয়তো বোঝে না, কিন্তু যারা বোঝে, এইভাবেই তারা নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। দারুণ ইউনিক কিন্তু ঘটনাটা। আমাদের মা মাসি দাদু দিদা ঠাকুমারাও এরকম অনেক কথা জানতেন। আমরা যত আধুনিক হচ্ছি, ততই আমরা ভুলতে বসেছি এসব প্রকৃতির ভাষা। তো এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। আর এবারে চলে যাচ্ছি আজকে সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে সায়ন, বেলঘরিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিতদা, আমি বেলঘরিয়া থেকে সায়ন। এখন তোমাকে আমার মায়ের সঙ্গে ঘটা একটা দৈবিক ঘটনা বলতে যাচ্ছি। প্রথমেই বলি, আমাদের আর্থিক পরিস্থিতি যে খুব একটা সচ্ছল তা কিন্তু নয়, মোটামুটি চলে যায়। দৈনন্দিন ঘরোয়া পুজো বাদে কোনো বড়সড় পুজোর আয়োজন করতে গেলে তখন ভাবতে হয়। কিন্তু একবার মা কালী আমার মায়ের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু আমার মায়ের পক্ষে সেটা সম্ভব হয়নি। ঘটনাটা ঘটেছিল এই রকম যে একদিন আমার মায়ের স্বপ্নে মা কালী জীবন্ত রূপে আসেন, কৃষ্ণবর্ণা এলোকেশী, রত্নে পুষ্পে সুসজ্জিতা।
তিনি মাকে বলেন, তুই খুবই ভক্তিমতী, দায়িত্ব কর্তব্যে নিপুণা। আমি তোর কাছে থাকতে চাই, তোর সেবা পুজো নিতে চাই। থাকতে দিবি আমায় তোর কাছে? মা তখন বলে, মা তুমি তো সবই জানো মা, আমাদের এক ঘর এক দুয়ার, আমারই খুব একটা অবস্থাও ভালো নয়। এর মধ্যে তোমায় কি করে রাখি মা? তুমি আমাকে ক্ষমা করো। মা তখন বলেন, আচ্ছা বেশ, তাহলে পাশেই না হয় একটু বসতে দে আমায়, একবার একটু জল ফুলি দে, আমি তাতেই সন্তুষ্ট হব, আমার বেশি কিছু চাই না। এরপর আমার মা উঠে এই স্বপ্নের কথা বাড়ির লোকেদের জানায়। পাশেই আমার জেঠু বাড়ি। জেঠু জেঠিমারা শুনলেন, কিন্তু তারা কোনো আমল দিলেন না। কিন্তু মা যখন আসবেন বলেছেন, তখন তো আসবেনই, মানুষেরা সাধ্য কি তাকে আটকায়। এরপর একদিন আমাদের পাড়ার এক কালী মন্দিরে আমার মা আর আমার জেঠিমার মেয়ে দুজনেই গিয়েছিল পুজো দিতে। দুজনেই পাশে বসা, পুজো হচ্ছে, পুজো দেখছে। হঠাৎই আমার জেঠুর মেয়ে টুম্পাদি মুখ দিয়ে কেমন যেন গোঙানির মতো আওয়াজ করতে থাকে, বসে বসে দুলতে থাকে। তারপরে আচমকা এক ঝটকায় সরে যায় আমার বেদির কাছে ওই ঘটের সামনে। এমন মনে হলো কে যেন ওনাকে হ্যাচকা টান দিয়ে ওদিকে সরিয়ে নিয়ে গেল। যারা যারা ওখানে উপস্থিত ছিল প্রত্যেকেই দেখেছে দৃশ্যটা। ঠাকুরমশাই তখন বললেন যে দিদি ভরে পড়েছে। সবাই উড়ু দিয়ে উঠল, শঙ্খনাদ করে উঠল। খবর পেয়ে হই হই করে লোকজন ছুটে এলো। আমার জেঠু জেঠিমাও এলেন। মানুষের ভিড় হয়ে গেল মন্দিরের সামনে। আমার দিদি তখন অদ্ভুত একটা গলায় বলে, তোরা জানতিস না আমি তোদের কাছে আসতে চেয়েছিলাম, একটু থাকতে চেয়েছিলাম? কেন শুনিসনি আমার কথা? কি দিবি বল, পুজো না প্রাণ, কোনটা দিতে চাস? যদি পুজো না দিস, একে আমি টেনে নেব আমার কাছে। আমার জেঠু জেঠিমা তখন তো খুব ভয় পেয়ে যায়। কাকুতি মিনতি করে বলে, না না মা, আমরা তোমার পুজো দেব দেব, তুমি তুমি আমাদের অপরাধ নিও না মা, আমাদের আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাদের আমাদের ভুল হয়ে গেছে মা। তারপর গিয়ে মা শান্ত হয়, দিদির ভর ছেড়ে যায়। তারপর আমার জেঠু জেঠিমা আর আমার মা মিলে পরপর 3 বছর বাড়িতে কালী পুজো করে, নিজেদের হাতেই সমস্ত কিছুর আয়োজন করে। চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে ধরা দিলেন। মাকে রাখা যায়নি ঠিকই, কিন্তু ওই যে বলেছিলেন একটু পাশে বসতে দিতে, তাই দিন কয়েকের জন্য এসে বসে মা পুজো নিয়ে গেলেন। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার কণ্ঠে ঘটনা না শুনলে ঘুম আসে না, নেশার মতো হয়ে গেছে। পায়েল কুণ্ডু লিখেছে, প্রথম ঘটনাটা ভয়ের ও কষ্টেরও। কিছু নররূপী পিশাচের লোভ লালসার শিকার হয়েছিল মেয়ে দুটো। সেই প্রতিশোধের আগুন থেকেই প্রতিটা পুরুষকেই তারা শিকার ভেবে নিয়েছিল হয়তো। সীমা দেবনাথ কাকিমা লিখেছেন, মানুষ যত লোভী হচ্ছে দিন দিন ততই বিপদে পড়ছে। সেরা সাহিত্য থেকে লিখেছেন, দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। যদি অতিপ্রাকৃত ঘটনা শুনতে চান তাহলে শুনতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব করছি, অনেক শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কমেন্ট করেছ কবিতা উপাধ্যায়, গীতাদি, অর্কপ্রভ নস্কর, বরুণ গুপ্তা, বিটিএস আর্মি, আশিস কোলে, কৃষ্ণা হালদার, মিঠুন পাল, অমিতা ঠাকুর, সঙ্গীতা মজুমদার, মায়াদি, রিপন, মনীষা কাকিমা, সোহিনী বক্সি, স্বপ্না বাজাল, পিঙ্কি ঘড়ই সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা।
তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে আরও একটা রোমাঞ্চকর এপিসোড নিয়ে। থাকবে একটা পরীর ঘটনা, ধরেও যাকে ধরা গেল না। তো সবাই খুব ভালো থেকো আর ভালোবাসা নিও। ধন্যবাদ।